হেই হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর আজ আমি চলে এসেছি 2026 এর মোস্ট অ্যাওয়েটেড যশ অভিনীত সিনেমা টক্সিক নিয়ে। সিনেমাটার কাহিনী অনেক পেঁচানো, তবে চেষ্টা করছি সুন্দর করে গুছিয়ে বলার। গাইস, একটা রিকোয়েস্ট থাকবে, কাহিনী শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে আসো। চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমাদেরকে একটা গ্র্যান্ড সার্কাস দেখানো হয়, যেটা আজকে বন্ধ হতে চলেছে। সব মানুষ সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই আমরা নাদিয়াকে দেখতে পাই। এই সার্কাসটি নাদিয়ার নামেই পরিচিত, কারণ নাদিয়া সেখানকার শো স্টপার। তার সাথে আমরা তার ছেলেকেও দেখতে পাই, যার নাম টিকেট। সে জোকার সেজে একটা খাঁচায় বন্দী ছিল। নাদিয়া প্রস্তুত হচ্ছিল আর তার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। তখনই নাদিয়ার ছেলে এসে তাকে বলে, মা তুমি কাঁদছো কেন, আর এই সার্কাস বন্ধ হয়ে যাচ্ছে কেন? নাদিয়া তার ছেলেকে বলে, আমাদের এই সার্কাস ছেড়ে চলে যেতে হবে, আর তোমাকে তোমার ড্যাডি নিতে আসবে। ড্যাডিকে স্বাগত জানানোর প্রস্তুতি নাও। তখন তার ছেলে বলে যে সে তার মায়ের সাথেই থাকতে চায়। নাদিয়া কিছুক্ষণ চুপ করে থাকে এবং একটু পর চিৎকার করে ছেলেকে বলে, তোমার ড্যাডি আমাকে কখনোই গ্রহণ করবে না, আমার জীবন এভাবেই কাটবে, কিন্তু ড্যাডি তোমাকে নিতে অবশ্যই আসবে, তোমাকে শুধু তোমার ড্যাডিকে ওয়েলকাম করতে হবে। তখনই দেখা যায় সার্কাসের বাইরে অনেক শোরগোল শুরু হয়ে গেছে। নাদিয়া ছেলেকে তাড়াতাড়ি বাবাকে ওয়েলকাম জানাতে বলে। ছোট্ট টিকেট দৌড়ে বাইরে যায়, সেখানে অনেক মানুষ দাঁড়িয়েছিল। হঠাৎ টিকেট চিৎকার করে বলে ওঠে, মা বাবা চলে এসেছে। এদিকে নাদিয়াকে দেখা যায় সে জীবনের শেষ খেলা দেখাচ্ছিল, কিন্তু তার পায়ের সাথে কিছু ককটেল বাঁধা ছিল। সে উপরের দিকে উঠতেই সেই ককটেল বিস্ফোরিত হয়, আর এটা দেখে সেখানকার সবাই হতবাক হয়ে যায়। ছোট্ট টিকেট ভাবে এটা হয়তো সার্কাসের কোনো নতুন কৌশল, তাই সে খুশি হয়ে হাততালি দিতে থাকে। একটু পরে গাড়ি নিয়ে চলে আসে রায়া, যে চরিত্রে অভিনয় করছে অ্যাকচুয়ালি যশ। টিকেট সেখানে বসেছিল। জীবনের প্রথম বাবাকে দেখে সে বলে, হ্যালো ড্যাডি। এরপর দৃশ্যটি বদলে একটা গাড়িতে চলে যায়। সেখানে টিকেট পেছনে বসেছিল আর রয়া লাল পানি পান করে ড্রাইভ করছিল। হঠাৎ রায়া গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে লাল পানি পান করতে থাকলে গাড়িটি সোজা গিয়ে সমুদ্রে পড়ে যায়। এরপর সিন চলে যায় 1947-এ গোয়াতে। তখন ইংরেজরা চলে গিয়েছে এবং পর্তুগিজরা গোয়াতে রাজত্ব করতে শুরু করেছে। আর সেই সময় পর্তুগিজদের ডন ছিল ফার্নান্দিসের বড় ভাই সালভাদর। এখানে আমাদের দেখানো হয় হাজার হাজার ইংরেজ ও বড় বড় ডনদের মাটিতে মিশিয়ে সালভাদর তার রাজত্ব হাসিল করেছিল। তবে ফার্নান্দিসের এক শত্রু ছিল যে তার হাজার হাজার লোককে খুন করেছিল। পুরো গোয়া সেই মহা আতঙ্কের খবর শুনছিল। এক লোক ভিরা নামের একজনকে বলে, গোয়াতে যে আগুন জ্বলছে সেটা ডালাবাইয়ের সন্তানদের প্রতিশোধ। তখন ভিরা বলে, আমি শুনেছি ডালাবাই সালভাদরের হয়ে কাজ করত, কিন্তু লোকটা জানায় না সালভাদর যে সাম্রাজ্য তৈরি করেছে সেটা ডালাবাইদের জন্যই পেরেছে, আর বদলে সালভাদরের ভাই ফার্নান্দিস ডালাবাইকে ধোকা দিয়ে মেরে ফেলেছে। একটু পরে ফার্নান্দিসকে দেখা যায়, সে তার গাড়ি বহর নিয়ে একটা জানালায় গিয়ে দেখতে পায় তার ছেলে ইস্তাবানকে ডালাবাইয়ের সন্তান খুন করে একটা টাওয়ারে ঝুলিয়ে রেখেছে। এই দৃশ্য দেখে ফার্নান্দিস অনেক কষ্ট পায়। পরের সিনে এলিজাবেথ নামের একটা মেয়েকে দেখা যায়। ফার্নান্দিস সাহায্য চাওয়ার জন্য সালভাদরের বাড়িতে এসেছিল, কিন্তু এলিজাবেথ বলে, এতদিন সালভাদর তোর চেহারা পর্যন্ত দেখেনি, এখন তোর মনে হয় তোকে কোলে নিয়ে বসে থাকবে? ফার্নান্দিস বলে, তুই তো রক্ষিতা, তোর কোনো অধিকার নেই আমাকে এই প্রশ্ন করার। তবে এলিজাবেথ তাকে অনেক অপমান করে। ফার্নান্দিস শেষমেশ বলে, আমার ভাইকে বলে দিস কাল আমার ছেলের ফিউনারেল, সেখানে যেন কোনো ঝামেলা না হয়। এটা বলে সে চলে যায়। পরের দিন ফার্নান্দিস তার শত শত গুন্ডাপান্ডা নিয়ে ছেলের ফিউনারেল পালন করছিল। হঠাৎ সেখানে একটা গাড়ি অনেক স্পিডে এসে একটা গাছের সাথে ধাক্কা খায়। সাথে সাথে ফার্নান্দিসের সব লোক সেই গাড়ির দিকে গান তাক করে। গাড়ি থেকে নেমে আসে এক বয়স্ক লোক। এটা দেখে সবাই ভাবে লোকটা হয়তো নেশার ঘোরে এদিকে চলে এসেছে, কিন্তু সেই বৃদ্ধ গাড়ির ভেতর থেকে একটা বস্তা বের করে। আসলে এটা ছিল একটা ডায়নামাইট। বৃদ্ধ সেটা সেট করে সেখান থেকে চলে যায়, আর তখনই গাড়িটা দুলতে থাকে। এই দৃশ্যটা আপনারা অনেকেই ট্রিজারের মধ্যে দেখেছেন। তো আমাদের হিরো রায়া গাড়ির ভেতরে একটা মেয়ের সাথে কিছু একটা করছিল। কাজ সম্পূর্ণ হওয়ার সাথে সাথে গাড়িটি অনেক জোরে দুলে ওঠে, আর সাথে সাথে ধামাকা শুরু হয়ে যায়, সবকিছু তছনছ হয়ে যায়। তখনই বাইক নিয়ে চলে আসে রায়ার বড় বোন গঙ্গা। এই চরিত্রে অভিনয় করেছে নয়নতারা। গঙ্গা এসেই ফাইট শুরু করে দেয়। ফার্নান্দিস তার লোকদেরকে আদেশ দেয় সবাইকে শেষ করে দিতে। তখনই গাড়ি থেকে বের হয়ে আসে রায়া। সে বের হয়ে ধীরে ধীরে ভেতরে যেতে থাকে, আর তার বন্দুক নিয়ে সমানে গুলি করে সবাইকে মারতে থাকে। যেমন ভাই তেমন বোন, দুজন মিলে ফার্নান্দিসের সব লোককে শেষ করে ফার্নান্দিসকে ধরে, তাকে মারতে মারতে মেরেই ফেলবে। তখনই সেখানে চলে আসে ফার্নান্দিসের বড় ভাই সালভাদরের লোকজন। তারা এসে গঙ্গাকে বন্দি করে ফেলে, আর রায়া ফার্নান্দিসের গলায় ছুরি ধরে রাখে। গঙ্গা তাকে মেরে ফেলতে বলে। তখনই সালভাদর তার আরো কিছু লোক নিয়ে সেখানে হাজির হয়। সালভাদর রায়ার মাথায় বন্দুক রেখে বলে, তোর কোনো শেষ ইচ্ছা আছে? রায়া সেই আইকনিক ডায়লগ দেয়, তোর ভাইকে পোড়াতে চাই এবং সেই ছাই দিয়ে লাইন বানিয়ে টান দিতে চাই, কি দিবি? এটা শুনে সালভাদর হেসে ফেলে এবং বলে, যেমন বাপ তেমন ছেলে। এরপর সে একটা বন্দুক হাতে নিয়ে সে এতক্ষণ বেঁচে আছে কিভাবে, এই কথা শুনে ফার্নান্দিস অবাক। সালভাদর বলে, এটা ওর পার্সোনাল রিভেঞ্জ, এতে আমি বাধা দিতে পারি না। সালভাদর রায়াকে বন্দুক দিয়ে বলে, তোর বাবার হত্যার প্রতিশোধ নেয়। কিন্তু রায়া বন্দুকটি গঙ্গাকে দিয়ে
দেয় আর গঙ্গা গুলি করে ফার্নান্দেজকে ঝাঁঝরা করে দেয়। এভাবেই ভাই বোন মিলে বাবার হত্যাকারীকে শেষ করে দেয়। এরপর সালভাদর সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায় মান্ডোরে 1920 সাল। এক গর্ভবতী নারী চিৎকার করছিল, তিনি গঙ্গার মা কমলা। এটা রায়ার জন্মের ঘটনা। তখনই গঙ্গার বাবা এসে বলে, ভয় পেও না কমলা, এখানে সবাই আপনজন। গঙ্গা সদ্য জন্মানো রায়াকে বাবার হাতে দেয়। তখনই ভেতর থেকে কমলার ভাই এসে একটা ধারালো চাকু দিয়ে তাকে আঘাত করতে যায়, কিন্তু গঙ্গার বাবা সেই চাকু হাতে দিয়ে ধরে ফেলে। ঠিক তখনই কমলা নিজের স্বামীর বুকে ছুরি ঢুকিয়ে দেয়। এই দুঃস্বপ্ন দেখে গঙ্গার ঘুম ভেঙে যায়। রায়া বলে, আবার সেই স্বপ্ন দেখেছ? গঙ্গা মাথা নাড়ায়। রায়া জানতে চায় মা কেন বাবাকে খুন করেছিল। গঙ্গা বলে, লোভী ভাই আর টাকা ক্ষমতা পাওয়ার আশায়। ছোট রায়া বলে, মা বাবাকে ভালোবাসতো না। গঙ্গা কিছু না বলে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। পরের দৃশ্যে একটা ছেলেকে দেখা যায়, সে একটা পুরনো কবর খুঁড়ছিল, সাথে আরো অনেক ছেলে মেয়ে দাঁড়িয়েছিল। কবর করা হয়ে গেলে পচা গন্ধে ছেলেটা বমি করে দেয় আর কান্না করতে থাকে। কিন্তু যে গুন্ডা তাদের লালন পালন করতো সে বলে, এই লাশের সাথে থাকা জিনিসপত্র বিক্রি করলে তোদের পেটে খাবার জুটবে, এখন কি করবি তোরা ভাব। সেখানে গঙ্গা আর রায়াও ছিল। রায়া সোজা সেই কবরে নেমে পড়ে আর লাশের সাথে থাকা অলংকার খুলে নিয়ে সেই গঙ্গাকে দেয়। এসব দেখে গঙ্গা অনেক খুশি হয়। দৃশ্যটি আবার বর্তমানে চলে আসে। গঙ্গা রায়াকে বলে, সালভাদর আমাদের জীবিত ছেড়ে কেন দিল? আমাদের বাবার কথা চিন্তা করে? রায়া বলে, না, আমাদের দিয়ে ওর অনেক ফায়দা হবে এই কারণে। এদিকে সালভাদর তার লোকদের একটা বোটের চাবি দেখায়। সেই চাবি দেখে টনি নামের একজন লোক বলে, এই শিপ নিয়েই তো প্রথম আফিম যুদ্ধ শুরু হয়েছিল। সালভাদর বলে, ব্রিটিশরা ইন্ডিয়া থেকে চলে যাওয়ার পর থেকে চায়না ভালো মানের আফিম সাপ্লাই দিচ্ছে না, তাই সালভাদর প্ল্যান করেছে রায়াকে দিয়ে সেই আফিম বিজনেস আবারও চালু করাবে। গঙ্গা রায়াকে বলে, আমার একটা ইচ্ছা, বাবার মতো তুমি এই শহরে রাজত্ব করবে। এরপর রায়া আর গঙ্গা একটা বারে গিয়ে সালভাদর, টনি আর এলিজাবেথের সাথে মিট করে এবং অফিসিয়ালি তারা একসাথে কাজ করতে শুরু করে দেয়। সিন চলে যায় মান্দারাসুর মধ্যপ্রদেশে। সেখানে আফিম চাষ হয় আর সেই আফিম চালান করার জন্য রায়া, টনি আর গঙ্গা এক রেল মিনিস্টারের সাথে বিজনেস ডিল করতে যায়। তবে মিনিস্টার জানায় আগের হিসাব অন্য আর এখন বিজনেস করতে হলে হাতে কিছু দিতে হবে। এটা শুনে রায়া একটা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে মিনিস্টারের সেই হাত কেটে ফেলে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। গঙ্গা বলে, এক হাতকে বুঝিয়ে দিয়েছে, আরেক হাতকে তুমি বুঝিয়ে দাও। রায়া সেই কাটা হাত টনির দিকে ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। টনি আর এলিজাবেথ গঙ্গা এবং রায়ার আধিপত্য দেখে মনে মনে হিংসা করতে শুরু করে। এক রাতে মিটিং এ গঙ্গা বলে, আফিম কনসাইনমেন্ট নদী পথে চালান করলে তো প্রবলেম হবে, এটা বোকামি ছাড়া আর কিছুই না, তবে ভয় পাওয়ার কিছু নেই, রায়া ওদের সাথে কথা বলবে। এটা শুনে টনি মজা করে বলে, রায়া কিভাবে কথা বলবে, ওদের মাতৃভাষা আলাদা। এদিকে দেখা যায় রায়া সেই সব শিপের নাবিকদেরকে একটা গাছের সাথে ঝুলিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। টনি এটা দেখে স্তব্ধ হয়ে যায়। রায়া বলে, আমার মাতৃভাষা ভায়োলেন্স, এটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এটা বলে সে বারে চলে যায়। সেখানে গিয়ে সুন্দরী মেয়েদের সাথে মস্তি করতে শুরু করে। তখনই সেখানে একটা মেয়ে নেশায় দুলতে দুলতে আসে আর মিউজিক সিস্টেম ভেঙে ফেলে। রায়া সেদিকে তাকালে তার এক লোক জানায় এটা সালভাদরের মেয়ে রেবেকা। রেবেকা এরপর একটা বন্দুক নিয়ে মাতলামি করতে করতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। হোশ ফিরে এলে যাওয়ার আগে সে রায়াকে বলে, বাবাকে কিছু বলো না। এদিকে রায়া ওয়াশরুমে ফ্রেশ হতে গেলে এক চীনা লোক এসে বলে, সালভাদরের হয়ে ভালো কাজ করছো, তুমি কি জানো আমি এখানে কেন এসেছি? রায়া বলে, হ্যাঁ জানি, তুমি এখন আমার অ্যাটেনশন পেতে চাচ্ছ। জেং ওই কিং। জেং তো ইমপ্রেস হয়ে যায়। এরপর রায়া এবং জেং লাল পানি পান করতে করতে কথা বলে। জেং জানায়, ক্যাসিনোর ফিউচার অনেক ভালো, যদি তুমি আর আমি মিলে ক্যাসিনো চালু করতে পারি তাহলে আমরা পুরো দুনিয়াতে রাজত্ব করতে পারবো। অন্যদিকে এলিজাবেথ সালভাদরের কান ভাঙাতে থাকে। দিন দিন রায়া যেভাবে বেড়ে যাচ্ছে, কোন দিন তোমাকে সরিয়ে দেবে কে জানে। সালভাদর অবশ্য তার কথায় কান দেয় না। একদিন বারে রেবেকা দাঁড়িয়েছিল, হঠাৎ সিগারেট খাওয়ার জন্য লাইটার নিতে রায়ার রুমে যায় এবং তার কাছে লাইটার চায়। রায়া নিজে লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে লাইটারটা ফেলে দিয়ে বলে, না লাইটার নেই। এবার রেবেকা রায়ার কোলের ওপর উঠে তার সিগারেট থেকে নিজের সিগারেট ধরিয়ে নেয়। একটু পরে বলে, তুমি কি আমার সাথে ড্যান্স করবে? রায়া কিছু বলে না, তাই রেবেকা বলে, ড্যাডকে ভয় পাও? এটা বলে সে নিজেই গিয়ে ড্যান্স করতে থাকে। রায়া গিয়ে তাকে তুলে ঘরে নিয়ে যায়। এরপর যা হওয়ার তাই হয়। সালভাদর রায়াকে ডেকে বলে, আমাদের যেমন বন্ধু আছে তেমন শত্রুও আছে, কিন্তু আমরা জানি না কে বন্ধু আর কে শত্রু, তবে আমি তোমাকে বিশ্বাস করি। এদিকে টনিকে একটা ফ্যাক্টরির সামনে দেখা যায়। সেখানকার কর্মীরা আন্দোলন করছিল। এরপর এই বিষয় নিয়ে দুটো বোর্ড মিটিং করা হয়। একটা মিটিং এ এক ফাদার সালভাদরকে বলে, অ্যান্থনি অনেক আপসেট, তার মাল গোয়া থেকে বম্বে যাচ্ছে না, তোমার লোককে সাবধান করো, এই শহর তোমার, কিন্তু এখানে অ্যান্থনির অনেক ইঁদুর লুকিয়ে আছে। অন্যদিকে টনি অ্যান্থনিকে জানায় রায়া কারো কথা শুনবে না। অ্যান্থনি বলে, শুনবে, কারণ আমি যখন বলি তখন ধামাকা হয়। তখনই রায়া যেবারে বেশি সময় কাটায় তার সামনে একটা গাড়ি অ্যান্থনি উড়িয়ে দেয়। সেই খবর রায়ার লোক এসে তাকে জানায়। রাতে রায়া রেবেকার কাছে গেলে সে বলে, তোমার
লোকজনকে দেখছি না, ওরা কোথায়? রায়া বলে ওরা অনেক ব্যস্ত, শহরে অনেক ইঁদুর বেড়ে গেছে, তাই ওদের পেস্ট কন্ট্রোল করতে পাঠিয়েছে। এটা বলে একদিকে তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে থাকে, আর অন্যদিকে রায়ার লোকজন শহরের বুকে লুকিয়ে থাকা অ্যান্থনির যত চেলা চামুন্ডা ছিল তাদের খুঁজে খুঁজে বের করে এক এক করে গুলি করে ঝাঁঝরা করে দিতে থাকে। দিন দিন রায়া অনেক ভায়োলেন্ট হতে শুরু করে। সে অ্যান্থনির হাজার হাজার লোককে খুঁজে বের করে করে মারতে থাকে। রায়া এখন শহরের সবচেয়ে বড় আতঙ্কের নাম হয়ে ওঠে। এর মধ্যে দিন দিন রেবেকার সাথে তার সম্পর্ক আরো গভীর হতে শুরু করে। এক পর্যায়ে রায়া অ্যান্থনিকে ধরে নিয়ে আসে এবং তাকে মেরে তার পুরো সাম্রাজ্য ধ্বংস করে দেয়। এসব দেখে সালভাদোরের এক লোক বলে, এটাকে সিংহ বলে না, সে অনেক বেশি উঠছে। আমাদের দুনিয়ায় এমন অনেক লোকের পদচিহ্ন মুছে দেওয়া হয়। এটা শুনে গঙ্গা বলে, দুনিয়াতে চলা মানুষের চিহ্ন মুছে যায়, কিন্তু যার পদচিহ্ন পুরো দুনিয়ায় রাস্তা হয়ে যায় তাকে কেউ মুছে ফেলতে পারে না। তবে সেই লোক সালভাদোরকে বলে, আমি এতদিন আপনাদের সাথে আছি কারণ আপনাদের পরিবার, সম্মান এবং ঐতিহ্যের কারণে, ভয়ের কারণে নয়। আমার আনুগত্য শুধু আপনার পরিবারের জন্য, অন্য কারোর জন্য না। সালভাদোর বলে, আমি জানি তোমার রয়্যালটি শুধু আমার পরিবারের জন্য, আর সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে ওর বিয়ে দিয়ে দেব। এটা শুনে সবার কথা বন্ধ হয়ে যায়। এরপর গঙ্গা আর রায়া গাড়িতে করে যেতে যেতে রায়া বলে, জঙ্গলের বাঘকে খাঁচায় বন্দি করা ঠিক না, কিন্তু গঙ্গা বলে তোমাকে এটাই করতে হবে। রায়া এক বোতল মদ নিয়ে চলে যায় রেবেকার কাছে। তখন সে বাথ টাবে শুয়েছিল। রায়া সেখানে নেমে পড়ে। রেবেকা ভাবে রায়া হয়তো তাকে প্রপোজ করবে, কিন্তু তারা সেখানে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। সকালবেলা রায়া রেবেকার ঘরের বারান্দায় দাঁড়ালে কিছু লোক একটা সার্কাসের ঘোষণা করে আর একটা ছবি টাঙিয়ে দেয়। সেটা ছিল নাদিয়ার ছবি। ছবিটি দেখে রায়ার নাদিয়াকে পছন্দ হয়ে যায়। এদিকে এলিজাবেথ আর টনি রায়াকে আগে থেকেই পছন্দ করতো না। এখন তারা তাদের কিছু লোক নিয়ে একটি ষড়যন্ত্র করে যাতে রায়াকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা যায়। এলিজাবেথ বলে, রায়াকে শেষ করতে হলে দুনিয়ার সেরা লোক দরকার। তখন তার চেলা জানায়, সেজন্য আমি এমন একজন লোককে বেছে নিয়েছি যাদের পর্তুগিজ সরকার আগেই ফাঁসির সাজা দিয়েছে, আর সেখানে মার্কাস নামের এক লোক থাকবে যে আমাদের লোকদের জোকার সেজে সার্কাসের মধ্যে লুকিয়ে রাখবে। এলিজাবেথ জানতে চায় এই সার্কাস কি পরিচালনা করবে। তার লোক জানায় নাদিয়া নামের একটা মেয়ে, আর সব প্ল্যান গোপন থাকবে। তবে এলিজাবেথ কোনো রিস্ক নিতে চায় না, তাই সে সেই লোককেও গুলি করে শেষ করে দেয়। রায়া তার লোকজন নিয়ে সার্কাস দেখতে চলে আসে। সালভাদোর, এলিজাবেথ, টনি সহ তাদের সকল লোকজন আসে। সার্কাস শুরু হয়ে যায়। সবাই অনেক উপভোগ করছিল, কিন্তু রায়ার খুব একটা ভালো লাগে না। সে উঠে চলে যেতে লাগলে মঞ্চে নাদিয়া আসে। এটা দেখে রায়া আর যায় না। নাদিয়া এসেই ড্যান্স করতে থাকে, যা দেখে রায়া বিভোর হয়ে দেখতে থাকে। ডান্স শেষ করে নাদিয়া চলে গেলে রায়া তার পেছনে যেতে যেতে তাকে হারিয়ে ফেলে। তখনই সে গুলি করার শব্দ শুনতে পায়, আর সন্দেহবশত এক জোকারকে পেছন থেকে ডাক দিলে সে ঘুরে পিস্তল তাক করে, কিন্তু রায়া সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে। এরপর রায়া স্টাফ রুমে গিয়ে দেখতে পায় সার্কাসের অনেক লোককে খুন করে ফেলে রাখা হয়েছে। এটা দেখে তার বুঝতে বাকি থাকে না যে এখানে কোনো ঝামেলা আছে। তখনই বাইরে এলিজাবেথের সাজিয়ে রাখা গুন্ডারা সমানে সালভাদোরের লোকদের উপর গুলি করতে থাকে। শুরু হয়ে যায় রায়া ও তাদের মধ্যে চরম গোলাগুলি, কখনো বন্দুক, কখনো হাত দিয়ে এক রক্তক্ষয়ী পয়সা ওসল অ্যাকশন সিন। রায়া এক এক করে সবাইকে শেষ করতে থাকে। এক পর্যায়ে সালভাদোরের গায়ে একটা গুলি লাগে, তবে রায়া তাকে প্রোটেক্ট করে গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দেয়। সবাইকে শেষ করে দিয়ে রায়া বেঁচে যাওয়া সার্কাসের সব কর্মীকে এক জায়গায় নিয়ে আসে এবং তার নিজের এক সিকিউরিটিকে গুলি করে শেষ করে দেয়। এরপর নাদিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি কি কিছু বলতে চাও? নাদিয়া বলে, আমি তো সামান্য একজন ড্যান্সার। রায়া বলে, সেটাই তো ভয়ানক, তুমি ড্যান্সার আর তার সাথে অনেক সুন্দর। রূপ দেখিয়ে সেই অস্ত্র দিয়ে ঘায়াল করতে ওস্তাদ, কত টাকা নাও? এটা শুনে নাদিয়া রেগে গিয়ে রায়ার মুখে থুথু মেরে বসে, যা দেখে সেখানকার সবাই চমকে ওঠে। তখন রায়া নাদিয়ার গলায় চাকু ধরে হুমকি দিয়ে বলে, তোদের লোক কেন আমাদের উপর আক্রমণ করেছে? আমি ফিরে এসে সব শুনবো। এটা বলে সে চলে যায়। রায়া পাগলের মতো তাদের যত চেনা জানা শত্রু ছিল তাদের সবাইকে খুঁজে খুঁজে খুন করতে থাকে। একসময় সেখানে পর্তুগিজ পুলিশ চলে আসে আর রায়াকে অনেক বকাবকি করে। রায়া বলে, আমাদের উপর গুলি চালানো হয়েছে। পুলিশ বলে, ঠিক আছে, সেজন্য আমরা ইন্টারনাল কমিটি গঠন করেছি, কিন্তু রায়া সেই পুলিশের গাড়ি উড়িয়ে দেয় আর তাকে উল্টো ওয়ার্নিং দিয়ে চলে যায়। এদিকে রেবেকা এলিজাবেথকে বলে, রায়া সবাইকে খুঁজে বের করবে কারা বাবার উপর হামলা করেছে। সুযোগ বুঝে এলিজাবেথ বলে বসে, সার্কাস দেখানো একটা মেয়েকে রায়া কিছুই বলেনি, সেই মেয়েটা সবকিছু জানে। এটা শুনে রেবেকা রেগে যায় আর বলে, গঙ্গা কোথায়? এদিকে দেখা যায় গঙ্গা দাঁড়িয়ে আছে আর নাদিয়াকে টর্চার করে তার সামনে বেঁধে রাখা হয়েছে। রেবেকা সেখানে এসে নাদিয়াকে চর মারে আর তাকে অনেক অপমানজনক কথা বলে, তবে নাদিয়াও সেই কথার উত্তর দেয়। এতে রেবেকা আরো রেগে গিয়ে টনিকে
হুকুম দেয় তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে। টনি এগিয়ে এসে নাদিয়ার গায়ে মদ ঢেলে দেয়। তখন গঙ্গা বলে, তোমরা তোমাদের ইমোশন কন্ট্রোল করো। এলিজাবেথ বলে, না করলে কি হবে? গঙ্গা বলে, সে লাগামহীন হয়ে যাবে। টনি তখন তার লোককে আগুন দিতে বললে সে দেশলাই ধরায়। তখনই সেখানে রায়া চলে আসে আর একটা মদের বোতল সেই লোকটার গায়ে ছুঁড়ে মারে, ফলে তার মুখে আগুন লেগে যায়। এটা দেখে রেবেকা সহ সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। রায়া সোজা গিয়ে রেবেকার গলা থেকে রুমাল খুলে নিয়ে নাদিয়ার মুখের রক্ত মুছে দেয়। এটা দেখে টনি রেগে গিয়ে রায়াকে মারতে গেলে রায়া উল্টো তাকে মাটিতে ফেলে পা দিয়ে চেপে ধরে। এটা দেখে আবার এলিজাবেথ এবং তার সব লোক রায়ার দিকে বন্দুক তাক করে, আর রায়ার লোকও এলিজাবেথদের দিকে বন্দুক তাক করে। রায়া আবার বলে, জঙ্গলে থেকে বাঘের সাথে লড়াই করার সাহস কি করে হয়? গঙ্গা টনিকে ছেড়ে দিতে বললে রায়া তাকে ছেড়ে দেয় আর সবাইকে ওয়ার্নিং দেয়। এরপর দেখা যায় নাদিয়া তার ঘরে দাঁড়িয়ে ছিল। তখনই রায়া সেখানে আসে। এটা দেখে নাদিয়া নিজের জামাকাপড় খুলে ফেলে আর একটা চাকু দিয়ে হাতের শিরা কেটে বলে, তোমার হাতে বেশি সময় নেই। রায়া তার জ্যাকেট খুলে নাদিয়াকে পরিয়ে দেয়। তখন নাদিয়া জ্ঞান হারিয়ে রায়ার গায়ে ঢলে পড়ে। জ্ঞান ফেলে দেখে রায়া তার পাশে বসে আছে। রায়া বলে, নেক্সট টাইম মরার ইচ্ছা থাকলে গলায় চাকু চালাবে। ইজ্জতের জন্য মরতে চাও ভালো কথা, কিন্তু সেই মৃত্যু তো সম্মানজনক হতে হবে। যাই হোক, আমি জানি তুমি কিছু করোনি, তবে কিছু একটা লুকাচ্ছ। মার্কাসকে? নাদিয়া বলে, হ্যাঁ আমি জানি মার্কাস এসবের সাথে জড়িত, কিন্তু মার্কাসের একটা যমজ ভাই আছে, সে নিরপরাধ, তাই আমি ভয়ে কিছু বলিনি। এটা শুনে রায়া সব বুঝে যায়। পরের দৃশ্যে দেখা যায় টনিকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন সেখানে এলিজাবেথ চলে আসে আর নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে রেগে যায় এবং তাকে ছেড়ে দিতে বলে। তখনই রায়ার লোক মার্কাসের যমজ ভাইকে সামনে নিয়ে আসে। এটা দেখে টনির মাথা ঘুরে যায়, কারণ সেই সার্কাসের মধ্যে গোলাগুলিতে মার্কাস মারা গিয়েছিল। এখন মার্কাসকে দেখে সে গড়গড় করে সব সত্য বলতে থাকে। এলিজাবেথ নাটক করে বলে, তুই এমনটা কেন করেছিস? ভাইও কম যায় না, সেও নাটক করতে থাকে। তখন গঙ্গা বলে, ঠিক আছে, তোমার রয়্যালটি প্রমাণ করো। এটা বলে একটা বড় তলোয়ার এগিয়ে দিয়ে টনিকে শেষ করে দিতে বলে। তলোয়ার হাতে নিয়ে এলিজাবেথ কান্না করতে থাকে আর টনি বলতে থাকে, জাস্ট ডু ইট। এলিজাবেথ চিৎকার করে তলোয়ার নিজের ভাইয়ের বুকে ঢুকিয়ে দেয়। এরপর গঙ্গা নাদিয়াকে ডেকে অনেকগুলো টাকা দিয়ে বলে এখান থেকে চলে যেতে, কিন্তু নাদিয়া টাকা ফেরত দিয়ে গাড়ি থেকে নেমে যায় আর বলে, আমি তো চলে যাব, কিন্তু আপনার ভাই কি ঠিক থাকতে পারবে? গঙ্গা বলে, তুমি কিভাবে জানলে ও আমার ভাই? নাদিয়া বলে, সেম সেড আইজ। সিনেমার চলে যায় ফ্ল্যাশব্যাকে। গঙ্গার বাবাকে খুন করার পর তাদের মা একটা নিষিদ্ধ পল্লীতে কাজ করত। রাতে মা তাদের ভাই বোনকে খাবার খাওয়াতে লাগলে রায়া কিছু খায় না। গভীর রাতে হঠাৎ গঙ্গার চিৎকার শুনে রায়া লাফিয়ে ওঠে। তার মা ঘরের সামনে দাঁড়িয়ে টাকা গুনছিল। রায়া বুঝতে পারে মা গঙ্গার ঘরে কাউকে ঢুকিয়েছে। রায়া একটা কুড়াল নিয়ে সেই দরজা ভেঙে ভেতরে গিয়ে সেই লোককে টুকরো টুকরো করে ফেলে। বাইরে দেখা যায় আগেই সে তার মাকেও গলা কেটে শেষ করে দিয়েছে। দৃশ্য প্রেজেন্টে চলে আসলে নাদিয়া রায়া একটা ট্রেনে করে চলে যাচ্ছিল। রায়া সেই ট্রেন থামিয়ে ভেতরে গিয়ে সবাইকে নিয়ে তাদের সার্কাস টেন্ট বসায় আর একাই মদ পান করতে করতে নাদিয়ার পারফরমেন্স দেখতে থাকে। এরপর রায়া সেখান থেকে চলে যায় আর নিজের মতো তার কাজ করতে থাকে। নাদিয়া একই শহরে থাকায় মাঝে মাঝে রায়াকে দেখতে পায়। একদিন বৃষ্টির কারণে নাদিয়া একটা জায়গায় দাঁড়ালে সেখানে রায়াও এসে দাঁড়ায়। নাদিয়া গিয়ে কফি খাওয়ার কথা বললে রায়া বলে, 7টায় বারে চলে এসো। নাদিয়া হট ড্রেস পরে বারে চলে আসে, যা দেখে রায়া বলে, খুব ভালো করে জানো কিভাবে ছেলেদেরকে ঘায়াল করতে হয়। নাদিয়া বলে, তুমি খোঁচা না দিয়ে কোনো কথা বলতে পারো না? এখানে তাদের মধ্যে কিছু কথাবার্তা হতেই বারের কিছু লোক রায়ার উপর অ্যাটাক করে। রায়া নাদিয়াকে একটা জায়গায় লুকিয়ে রেখে বাড়ি ফিরে আসে। আর এটা সেই দৃশ্য যা টিজারে ভাইরাল হয়েছিল। লেডিস এক এক করে আসবে নাকি একসাথে আসবে? তো এখানে অনেকগুলো মেয়ে রায়ার উপর অ্যাটাক করে। রায়া এক এক করে সবগুলো মেয়েকে নির্মমভাবে খুন করে ফেলে। এরপর সেখানে নাদিয়া চলে আসে আর তাকে বাঁচাতে গিয়ে রায়ার হাতে গুলি লাগে। তখন এক লোক নাদিয়াকে জিম্মি করে বলে, সামনে আসলে গুলি করে দিব। রায়া বলে, গুলি করে দেবে বিচটাকে, সে আমার ইম্পর্টেন্ট কেউ না। এটা বলে সে লোকটাকে গুলি করে শেষ করে ফেলে। রায়া যখন নাদিয়াকে গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছিল তখন সে গাড়ি থামাতে বলে। রায়া গাড়ি থামালে নাদিয়া বলে, আমাকে বিচ বলার সাহস হয় কিভাবে তোমার? রায়া রেগে যায়। নাদিয়া রেগে তাকে থাপ্পড় মেরে বসে আর বলে, যদি কোনো ভালো মা তোমাকে বড় করতো তাহলে মেয়েদের রেসপেক্ট করা শেখাতো। তোমার বোন তোমাকে রাক্ষস বানিয়ে রেখেছে। রায়া প্রচন্ড রেগে নাদিয়ার গলা চেপে ধরে। সে কোনো মতে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। রায়াও তার পেছনে যায়, মাথায় পিস্তল তাক করে, কিন্তু গুলি করতে পারে না। সে দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। একটু পর নাদিয়া পেছন থেকে এসে রায়াকে জড়িয়ে ধরে। এরপর আর কি, যা হওয়ার তাই হয়। সব শেষ হয়ে গেলে রায়া গাড়ির বাইরে এসে দাঁড়ালে নাদিয়া এসে বলে, পরের বার আমার শরীরে হাত দিলে যেন মনে হয় তুমি আমার আশিক, মালিক না। রায়া বলে, তোমার মনে হয় আমি অনেক খারাপ? নাদিয়া বলে, না, টক্সিক। এভাবেই তাদের দিন কাটতে থাকে। মাঝে মাঝেই রায়া আর নাদিয়া ঘনিষ্ঠ হয়। একদিন গঙ্গা রায়াকে বলে, তুমি কার সাথে ঘুরে বেড়াচ্ছ সেটা আমার জানার দরকার নেই, কিন্তু সামনে কার সাথে থাকতে হবে সেটা আমাকে জানতে হবে। কিন্তু রায়া কিছুই বলে না। একদিন রেবেকা রায়াকে বলে, তোমার মতো পাথরের হৃদয়ের মানুষ কোনোদিন প্রেমে পড়তে পারে?
রায়া বলে চান্সই নেই। কিন্তু অন্যদিকে দেখা যায় রায়া নাদিয়ার প্রেমে পড়ে হাবুডুবু খেতে থাকে। একদিন একটা চার্চে রায়া, রেবেকা সবাই মিলে প্রাইভেট সেরিমনি পালন করছিল। হুট করেই সেখানে নাদিয়া চলে আসে। তাকে দেখে সেখানকার সবাই কানাকানি করতে থাকে। রেবেকা রেগে বাড়িতে চলে যায়। রায়া বাড়ি গিয়ে দেখে রেবেকা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। রায়া তাকে ধরে বমি করায় আর রেবেকা কান্না করতে করতে বলে তোমাদের প্রেমের কাহিনী পুরো শহর জানে। সালভাদর রায়াকে ডেকে বলে ছেলে মানুষ মেয়েদের সাথে সময় কাটাবে, এতে প্রবলেম নেই, কিন্তু একটা সময় ঘরে ফিরে আসতেই হবে, আর সেই ঘরে আমার মেয়ে থাকবে। নেক্সট টাইম যদি আমার মেয়ের চোখে পানি আসে তাহলে রক্ত ঝরাতে আমি একবারও ভাববো না। রায়া তার কথা মেনে নেয়। নাদিয়াদের সেখান থেকে তাড়িয়ে দেয়া হয়। রায়া দিন দিন নাদিয়ার শূন্যতা অনুভব করে, কিন্তু বাইরে প্রকাশ করে না। রেবেকাকে খুশি করার জন্য সে সময় দেয়। একসময় রেবেকা সব ভুলেও যায়, কিন্তু পাথরের হৃদয়ে নাদিয়ার যে ফুল ফুটেছিল সেটা গঙ্গা ঠিকই খেয়াল করে। সে জানতে চায় নাদিয়াকে কেন সে এত পছন্দ করে। রায়া বলে জানি না, তবে ওর সাথে থাকলে আমি নিজেকে ভুলে যাই। একদিন রায়া নাদিয়া যে নতুন জায়গাতে চলে গিয়েছিল সেখানে যায়। নাদিয়া রায়াকে দেখে বলে তোমার এখানে আসা ঠিক হয়নি, রেবেকা তোমার জীবনে অনেক জরুরি। কিন্তু রায়া বলে আমরা অনেক সময় জেনে বুঝে ভালোবেসে ফেলি, আবার কখনো ভালোবাসা আমাদের বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়ায়। সব শুনে নাদিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে রায়াকে জড়িয়ে ধরে, আবার তাদের মধ্যে অনেক কিছু হয়। রায়া বলে আজ পর্যন্ত তুমি আমার কাছ থেকে কিছু চাওনি, এটা নিয়ে পরে দুঃখ করবে না তো? নাদিয়া বলে যেই রায়াকে আমি ভালোবাসি সে শুধু আমার। আমি জানি গঙ্গা তোমার জীবনে কতটা মূল্যবান। রায়া বলে জন্মের পর আমার মা দুধ না খাইয়ে আমার বাবার রক্ত খাইয়েছে। গঙ্গার চোখের সামনে মা বাবাকে খুন করেছে। পুরো দুনিয়ার সাথে লড়াই করে সে আমাকে বড় করেছে। ওর বলা সব আদেশ আমি মানতে বাধ্য। এক রাতে আমি গঙ্গাকে বলেছিলাম আমার অনেক ক্ষুধা লেগেছে। সে সেই অন্ধকার রাতে কপালে টিপ লাগিয়ে চলে যেত। আমি কখনো জানতে চাইনি সে কি করতো, কারণ সে যা করছে আমার ক্ষুধা মেটানোর জন্য করেছে। একদিন গঙ্গা নাদিয়ার বাড়িতে আসে আর বলে কোনো বুদ্ধিমতী মেয়ে কোনোদিন কারো সতীন হতে চাইবে না। নাদিয়া বলে মনে হয় আপনি কোনোদিন প্রেমে পড়েননি। গঙ্গা হেসে বলে প্রেম মানে কি? যে সামনে আসলেই শরীরে আগুন লেগে যায়, ওটাকে ভালোবাসা বলে না, কামনা বলে। আর সেই কামনার সময় আমার হাতে ছিল না, কারণ আমার কাছে আমার ভাইকে বড় করার দায়িত্ব ছিল। নাদিয়া প্রশ্ন করে রায়ার মনে আমার জন্য কি আছে, কামনা না ভালোবাসা? গঙ্গা কিছু বলে না। তখনই রায়া সেখানে চলে আসে আর গঙ্গা চলে যায়। একটু পর রায়াও চলে যায়। দেখতে দেখতে রায়ার বিয়ের দিন চলে আসে। চারিদিকে জমকালো আয়োজন, কিন্তু রায়া মদের নেশায় বুঁদ হয়ে আছে। গঙ্গা রায়াকে শক্ত সুরে বলে এটা হুঁশ হারানোর সময় না। রায়া চোখে মুখে পানি দেয়, নিজেকে সামলানোর অনেক চেষ্টা করে। সালভাদর রায়াকে ডেকে বলে ওই সার্কাস ওয়ালি তোমার বাচ্চার মা হতে চলেছে। এটা শুনে রায়া স্তব্ধ হয়ে যায়। সালভাদর রেগে বলে রাস্তা থেকে তুলে আমি তাকে রাজা বানিয়েছি এই দিন দেখার জন্য? আমি ওকে আর তোর নাজায়েজ সন্তান দুজনকে খুন করে ফেলবো। এইসব বলে সে চলে যায়। গঙ্গা রায়াকে রেডি করে ধরে বিয়ে দিতে নিয়ে আসে। রায়া মদের নেশায় ঠিক মতো হাঁটতেও পারছিল না। গঙ্গা একটু আগে রায়াকে অনুমতি দেয় যে সে চাইলে সালভাদরের সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। তারা বাইরে এলে সালভাদর অনেক খুশি হয়ে রায়াকে জড়িয়ে ধরতে গেলে রায়া বাধা দেয় আর বলে তুই বলেছিলি তোর মেয়ের চোখের পানি ঝরলে তুই রক্ত ঝরাতে ভাববি না, কিন্তু এখন আমার রক্তের রক্ত ঝরাতে চাইলে আমি কিভাবে চুপ করে থাকবো? এটা বলেই রায়া সালভাদরকে শুট করে খুন করে ফেলে। সাথে সাথে বিয়ে বাড়ি হয়ে যায় রণক্ষেত্র। রায়া সেই নেশার ঘোরে কখনো হাত, কখনো চাকু, কখনো বন্দুক দিয়ে সালভাদরের শত শত গুন্ডাকে শেষ করে দেয়। তবে হুট করে রায়ার সামনে রেবেকা চলে আসে। রায়া থেমে যায়, কিন্তু রেবেকা থামে না। সে রায়ার শরীরে অনেকগুলো গুলি করে। গঙ্গা ভাইয়ের এই অবস্থা দেখে রেবেকার মাথায় গুলি করে। দুজন একসাথে মাটিতে পড়ে যায়। গঙ্গা ভাইকে গাড়িতে করে দ্রুত হসপিটালে নিয়ে যেতে থাকে। রাস্তায় সালভাদর অনেক গুন্ডা তাদের পিছু নিতে থাকে। তারা গাড়ি চালাতে চালাতে অনেক গুন্ডাকে শেষ করে দেয়, কিন্তু তাও সালভাদরের লোক সংখ্যা ছিল অনেক বেশি। তাই গঙ্গা রায়াকে অন্য গাড়িতে পাঠিয়ে দিয়ে নিজে নেমে পড়ে আর বন্দুক নিয়ে সালভাদরের লোকদের খতম করতে থাকে। রায়া চিৎকার করে গাড়ি থামাতে বলে, কিন্তু গঙ্গার হুকুমে তাকে নিয়ে চলে যাওয়া হয়। এর পরের সিনে দেখা যায় গঙ্গাকে রক্তাক্ত অবস্থায় শিকল পরিয়ে তাকে নিয়ে আসা হয় এলিজাবেথের সামনে। এলিজাবেথ বলে এখন অনেকে বলবে মেয়েরা মেয়েদের শত্রু। গঙ্গা বলে মেয়েদের ছেলেদের জন্য ত্যাগ করা জন্মগত রোগ। এলিজাবেথ বলে বল কিভাবে মরতে চাস? গঙ্গা বলে রায়ার রাজত্বের শব্দ আমার কানে আসে। এলিজাবেথ তখন তার লোকদেরকে হুকুম দেয় ওকে নিয়ে আসো। তখন তার লোক নাদিয়াকে নিয়ে আসে। নাদিয়া এখন প্রেগনেন্ট। এলিজাবেথ নাদিয়ার পেটে বন্দুক তাক করলে গঙ্গা নাদিয়াকে বলে তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে না, ওর মনে তোমার জন্য কি আছে? ওর মনে তোমার জন্য ভালোবাসাই আছে। এটা শুনে নাদিয়া কান্না করতে থাকে। এলিজাবেথ তখন সেই
বন্দুক নাদিয়াকে দিয়ে বলে হয় সে নিজের হাতে নিজের বাচ্চাকে মেরে ফেলুক, না হয় গঙ্গাকে। গঙ্গা নাদিয়াকে শুট করতে বলে। নাদিয়া কিছুতেই শুট করতে পারছিল না দেখে গঙ্গা চিৎকার করে বলে ওঠে শুট। নাদিয়া এবার শুট করে গঙ্গাকে মেরে ফেলে। এলিজাবেথ তার ভাইয়ের খুনের বদলা নেয়। এদিকে রায়া চিৎকার করে বলে গঙ্গা এটা কি করলি। রায়া এবার পাগল হয়ে ওঠে এলিজাবেথকে শেষ করে দেওয়ার জন্য। সেই সময় চলেও আসে। রায়া এলিজাবেথের সকল লোককে শেষ করে তাকেও নির্মমভাবে গুলি করে মেরে ফেলে। রায়া এখন সব ভুলে গঙ্গার স্বপ্ন পূরণের নেশায় মেতে ওঠে, কিন্তু যাকে সে ভালোবাসতো তার মুখ সে আর কোনোদিন দেখতে পারবে না, কারণ পরিস্থিতি যাই হোক না কেন সে তার প্রাণ প্রিয় কলেজার টুকরো বোনকে খুন করেছে। এদিকে ম্যাকাওতে সেই চীনা লোক জেং এর ছেলে কিডন্যাপ হয়ে গেছে। সেই ছেলেকে বাঁচাতে রায়াকে ডেকে পাঠানো হয়, আর জেং চলে যায় একটা ক্যাসিনো নিলামে অংশ নিতে। সেখানে সে $60 মিলিয়ন দিয়ে সেই ক্যাসিনোটি কিনে ফেলে। অন্যদিকে রায়া জেং এর ছেলেকে মুক্ত করে ফেলে। এদিকে নাদিয়ার প্রসব বেদনা ওঠে। সে একটা ছেলে সন্তানের জন্ম দেয়। তবুও নাদিয়া রায়ার শোকে প্রায় পাগল হতে বসেছিল। রায়া ধীরে ধীরে জেং এর সাথে কাজ করতে করতে আরো অনেক ভয়ানক হয়ে ওঠে। হাজার হাজার গ্যাং ধ্বংস করে তারা নতুন সাম্রাজ্য বানাতে থাকে। অন্যদিকে নাদিয়ার সন্তান ধীরে ধীরে একটু একটু করে বড় হতে থাকে। নাদিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে যেন কিছু না বলেও কঠিন সাজা ভোগ করছিল। দিন দিন তাদের সব শো বাতিল হতে থাকে। ছোট ছেলেটা এখন একটু বড় হয়েছে। তার মা ভালোবেসে তার নাম রেখেছে টিকেট। একদিন রায়ার ডানহাত কারমারি তার কাছে আসে এবং বলে তোমাকে এখন গোয়াতে যেতেই হবে, না হলে গভর্নমেন্ট সব দখল করে নেবে। আর ওর কাছে তোমার মেসেজ পৌঁছে গেছে, সে গোয়া ছেড়ে চলে যেতে রাজি হয়ে গেছে। যেদিন রায়া গোয়াতে গিয়েছিল ঠিকই আর নাদিয়া দুনিয়া ছেড়ে চিরতরে চলে গিয়েছিল। টিকেট তখনই হ্যালো ড্যাডি বলে ওঠে, আর রায়া রেগে তাকে গাড়িতে নিয়ে চলে যায়। রাস্তায় টিকেট বলতে থাকে মা এটা বলেছিল ওটা বলেছিল, অর্থাৎ নাদিয়া রায়ার ব্যাপারে সবসময় ভালো কথাই বলেছিল, কিন্তু রায়া তাকে বারবার চুপ করতে বললেও সে চুপ করে না। শেষ পর্যন্ত রায়া রেগে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে মদ পান করতে থাকে, আর গাড়িটা সোজা গিয়ে একটা সমুদ্রে পড়ে যায়। একটু পরে টিকেটের চিৎকার শুনে সেও সমুদ্রে ঝাঁপ দেয়। তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। এক পর্যায়ে দেখা যায় সমুদ্র পাড়ে বসে টিকেট কাঁদতে কাঁদতে বলতে থাকে সরি ড্যাডি, আমি আপনার সব কথা শুনবো। কিন্তু রায়া তখন প্রচন্ড রেগেছিল। সে নিজের ছেলের দিকে বন্দুক তাক করে বলে যা পালা, চলে যায় এখান থেকে। টিকিট শেষমেশ আর কোনো পথ না দেখে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। রায়া চিৎকার করতে থাকে। সব হারিয়ে সে আজ নিঃস্ব। কারমাডি রায়াকে বাড়ি নিয়ে আসে, কিন্তু সে প্রচন্ড অ্যালকোহলিক হয়ে পড়ে। মেয়ে, মদ, পার্টি, ক্যাসিনো, মারামারি এসব তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। কারমাডির চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। দৃশ্য চলে যায় 1967 সালে। সেখানে রায়া মেয়েদের নিয়ে পার্টি করছিল গোয়াতে। হঠাৎ সেখানে একটা মেয়ে চলে আসে। রায়া একটু পর নিজের ঘরে চলে গেলে মেয়েটাও তার পিছু পিছু ঘরে গিয়ে দেখে রায়া সম্পূর্ণ বিবস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি বলে তোমার ক্যাসিনোতে সবকিছু শেষ হয়ে আর কত মানুষ বরবাদ হবে। রায়া বলে আমি কতজনকে বরবাদ করবো তা আমি জানি না, কিন্তু তুই এখানে এসে আমার সময় আর মোট দুটোই বরবাদ করছিস। মেয়েটি এবার রায়াকে ভয় দেখানোর জন্য তার শরীরে বাঁধা টাইম বম দেখায়। রায়া এগিয়ে গিয়ে উল্টো সেটা চালু করে দেয়। মেয়েটি ভয় পেয়ে আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে এটা বলে, আমরা মারা যাব। রায়া মেয়েটাকে বলে তুই তো এই কারণেই এখানে এসেছিস। রায়া মেয়েটার খুব কাছাকাছি চলে আসে এবং শেষ মুহূর্তে বোমাটি খুলে দূরে ফেলে দেয়। বোমার শব্দে রায়ার সব লোক চলে আসে, কিন্তু রায়া বলে সব ঠিক আছে। তার লোকেরা সেখান থেকে চলে যায়। রায়া সেই মেয়েটাকে মদ খেতে দেয়। মেয়েটা বলে তুমি মৃত্যুকে ভয় পাও না? রায়া বলে জীবনের দাম তখনও হয় যখন কাউকে হারানোর ভয় থাকে। মেয়েটা বলে ওঠে মানে লাইক এ সিস্টার। রায়া রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিছুদিন পর মেয়েটা আবার ফিরে আসে এবং রায়াকে ধন্যবাদ জানায়, কারণ সে তার বাবার সব ঋণ শোধ করে দিয়েছিল। রায়া জানতে চায় সে এখানে কেন এসেছে। মেয়েটা বলে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু রায়া নানা কথা বলে সেখান থেকে চলে যায়। মেয়েটা রায়াকে খুব ভালোবেসে ফেলেছিল, তাই সে বারবার রায়ার কাছে ফিরে আসতে থাকে। একদিন একটা মিটিং এর সময় হঠাৎ করে সে চলে আসে এবং সবার সামনে বলে ওঠে আমি এখানে আরো কিছুদিন থাকতে পারি। সেখানে থাকা সবাই তো অবাক, কি বলে এই মেয়ে? রায়া বলে যতক্ষণ আমাকে সহ্য করতে পারবে ততক্ষণ তুমি থাকতে পারো মেলিসা। এরপর সিন চলে যায় 1968-এ। মেলিসা ওটিতে, তার বাচ্চা হতে চলেছে। সে চিৎকার করে বলছিল রায়া কোথায়। তখন রায়া গাড়ি নিয়ে হসপিটালে আসছিল। তার ড্রাইভার তাকে বলে আপনার সন্তান হতে চলেছে। মেয়ে জন্ম হলে পাপার পরি, ছেলে জন্ম হলে মায়ের লাল্লা। তখনই হাসপাতালের সামনে একটা রহস্যময় ছেলেকে দেখা যায় যে মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। রায়া হসপিটালের সামনে আসতেই তার উপর অনেক লোক অ্যাটাক করে। সে দারুণ স্টাইলে গুন্ডাদের শেষ করে দিতে থাকে, কিন্তু সেই ছোট্ট ছেলেটা তার কাছ থেকে পালিয়ে চলে যায়। রায়া এরপর মেলিসার কাছে যায়। ততক্ষণে মেলিসা একটা ছেলে সন্তানের জন্ম দিয়েছে। রায়া গিয়ে তাকে কোলে নেয়, আর বাইরে সেই ছোট্ট ছেলেটাকে দেখা যায় যে রায়ার দিকে এক নজরে তাকিয়েছিল। এরপর রায়া বাথটাবে শুয়ে পড়ে।
অন্যদিকে সেই ছেলেটা আসলে রায়ার আগের ছেলে টিকেট। সে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। দৃশ্য চলে যায় টিকেট যখন বড় হয়ে গেছে সেই সময়। টিকেট জঙ্গলে কি জন্য বা কেন ছিল তা যে মুভি বানিয়েছে সেই জানে। টিকেট একটা বন্দুক নিয়ে একটা জঙ্গলের মধ্যে যায়। সেখানে অনেকগুলো গুন্ডা ছিল। টিকেট সেই লোকগুলোকে প্রথমে গুলি করে শেষ করে। এরপর একটা কাটারি নিয়ে এক এক করে আরো অনেক গুন্ডাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আর সাইকোর মতো নাচতে থাকে। দেখতে হুবহু রায়ার মতোই ছিল। যাকে রায়া সেই বাথটাব থেকে ওঠে। সে এখন অনেকটাই বয়স্ক হয়ে গেছে, তবে সবসময় সে একটা কট কট শব্দ শুনতে পায় যা তার আশেপাশে থাকা অন্য কেউ শুনতে পায় না। কারমাডি রায়াকে এসে বলে, আমাদের ক্যাসিনোতে কেউ অ্যাটাক করেছে। এটা শুনে রায়া খুব রেগে যায়। রায়া তার ক্যাসিনোর ভল্টে গিয়ে দেখে সব টাকা ডাকাতি হয়ে গেছে। রায়া ভাবতে থাকে এটা হয়তো তার ছেলে টিকেটের কাজ। এদিকে সেই চীনা লোক জেং এর ছেলে এখন রায়ার কাছে থেকে সেই ক্যাসিনো সামলাতো। সে তার বাবাকে কল করে কিছু একটা বলতে চায়, কিন্তু তার বাবা তাকে বলে সে যেন এসবে না জড়ায়, সে নিজেই সব সামলে নেবে। এরপর দেখা যায় টিকেট একটা আফিমের ফ্যাক্টরির সামনে আসে। পরক্ষণেই কারমাডি এসে দেখে যে তাদের ফ্যাক্টরি দাহু দাহু করে আগুন জ্বলছে। উপর মহল থেকে রায়ের উপর অনেক বেশি প্রেশার আসতে শুরু করে। এরপর টিকেট রায়ার জাহাজগুলো ধ্বংস করে দেয়। জেং রায়াকে কল করে বলে, আমরা রক্তাক্ত হচ্ছি আর তুমি চুপচাপ বসে আছো, তাহলে কি তোমার ডেট এক্সপায়ার্ড? রায়া কিছু না বলে কল কেটে দেয়। রায়া তখন একটা ঘরে যায় যেখানে টিকিট থাকতো। সে সেখানে টিকিটের সব প্ল্যান দেখে ফেলে। অন্যদিকে পুলিশ, মিডিয়া সবাই রায়ার বিরুদ্ধে চলে যায়। এদিকে চীনা সেই জেং এর ছেলে রায়ার বাড়িতে আসে। রায়া তখন তার ছোট ছেলের সাথে একটা খেলনা গাড়ি নিয়ে বসে আছে। জেং এর ছেলে রায়াকে অনেক কথা বললেও রায়া কিছুই বলে না। এক পর্যায়ে রায়া তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। সে রেগে চলে যায়। একটু পরে জেং ফোন করে বলে, আমার ছেলের সাথে তোমার এমন আচরণ করা একদমই ঠিক হয়নি। রায়া জেং এর সাথেও খারাপ আচরণ করে, কল কেটে দেয়। এদিকে টিকিট জেং এর ছেলের কাছে গিয়ে তাকে নির্মমভাবে খুন করে। এরপর দেখা যায় রায়া ঘুমিয়ে আছে আর বাড়িতে ক্রিস্টমাসের পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতে টিকিট সান্টা ক্লজ সেজে এসে রায়ার সব জিনিসপত্র দেখতে থাকে। একসময় সে রায়ার সামনে গিয়ে দাঁড়ায়। রায়া তখন ঘুমিয়েছিল। হঠাৎ রায়ার ঘুম ভেঙে গেলে সে টিকিটের উপস্থিতি টের পায় এবং গান নিয়ে তাড়া করে। এমনকি তাকে লক্ষ্য করে কয়েকবার গুলিও করে, কিন্তু টিকিট সেবার পালিয়ে যায়। গুলির শব্দে রায়ার ছোট ছেলে অ্যাডাম খুব ভয় পেয়ে যায়। তখন রায়া তাকে শান্ত করে। একটু পরে কারমাডি এসে জানায় জেং এর ছেলে নিকোলাস খুন হয়েছে। এটা শুনে মেলিসা খুব ভয় পেয়ে অ্যাডামকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে রায়া রেগে যায়। মেলিসা রেগে অনেক কথা শোনায় এবং চলে যেতে চায়। রায়া এবার আরো রেগে মেলিসার দিকে বন্দুক তাক করে বলে, আমার ছেলে আমার এখানেই থাকবে। তখন কারমাডি রায়ার বন্দুক টেনে ধরলে মেলিসা অ্যাডামকে নিয়ে পালিয়ে যায়। এদিকে দেখা যায় পুরো শহরে ক্রিস্টমাসের জন্য অনেক মানুষ রাস্তায় উৎসব করছিল। মেলিসা অ্যাডামকে নিয়ে গাড়িতে করে পালাতে চায়, কিন্তু রাস্তা বন্ধ থাকায় গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হয়। অন্যদিকে রায়া তাদের খুঁজতে খুঁজতে সেখানেই চলে আসে। মেলিসা যেতে যেতে হঠাৎ অ্যাডামকে হারিয়ে ফেলে। অ্যাডাম বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। রায়া ছেলের চিৎকার শুনতে পায়। হঠাৎ পেছন থেকে টিকিট বলে ওঠে, হ্যালো ড্যাডি। তখন এই দৃশ্য পরিবর্তিত হয়ে চলে যায় জেং এর ছেলের শেষকৃত্যে। রায়ার এক পুরনো শত্রু জেং এর কাছে কান ভাঙানি দিতে গেলে জেং রেগে গুলি করে তাকে শেষ করে দেয়। অন্যদিকে মেলিসা যায় পুলিশের কাছে। দৃশ্য এবার চলে আসে একটা বরফের এলাকায়। রায়া সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। টিকিট তার পাশেই বসা। রায়ার জ্ঞান ফিরলে সে টিকিটকে দেখতে পায় এবং বলে, আমার ছেলে কোথায়? টিকিট কিছু বলে না। এতে রায়া প্রচন্ড রেগে যায় এবং টিকিটকে ধরে খুব মারতে থাকে। একটু পর রায়া অ্যাডামের কান্নার শব্দ শুনতে পায়। রায়া সেদিকে তাকাতেই দেখে অ্যাডাম একটা গাড়ির ভেতর থেকে চিৎকার করছে। একটু পরেই গাড়িটি সমুদ্রে তলিয়ে যাবে। রায়া সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কোনো মতে অ্যাডামকে সেই গাড়ির ভেতর থেকে উদ্ধার করে। অ্যাডাম সেখান থেকে মুক্তি পেয়ে দৌড়ে পালিয়ে যায়। রায়া তার পেছনে যায়। অ্যাডাম একটা বাড়ির ভেতরে গেলে রায়া তাকে বলে, ভয় নেই, তোর কিছু হবে না। তখন রায়া দরজা খোলার শব্দ শুনতে পায়। একটু পর টিকিট সেখানে চলে আসে এবং বাবা ছেলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। কেউ কারো চেয়ে কম যায় না। তাদের মধ্যে অনেকক্ষণ চলে এই মারামারি। এক পর্যায়ে রায়া অনেক জোরে একটা ঘুষি মারলে টিকিট জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে এলে টিকিট দেখতে পায় রায়া তার পাশে বসে মদ খাচ্ছে। সে বলে, আমাকে না মেরে বাঁচিয়ে রেখেছো কেন? রায়া তাকে চুপ করতে বলে। টিকিট বলে, তুমি তো আমাকে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিলে। রায়া বলে, না, আমি তোকে বাঁচিয়ে ছেড়ে দিয়েছি। টিকিট তার বাবার বিরুদ্ধে অনেক কথা বলে। রায়া টিকিটের ব্যাপারেও তার মায়ের ব্যাপারে অনেক অভিযোগ করে। একসময় টিকিট বলে, গঙ্গার মৃত্যুর কারণ তুমি নিজেই, আমার মা নয়। এটা শুনে রায়া খুব রেগে যায়। সে গিয়ে টিকিটকে বলে, তাহলে আমাকে মেরে ফেল। টিকিট কুড়াল নিয়ে কোপাতে থাকে। পরে দেখা যায় সে বরফে কোপাচ্ছিল। হঠাৎ সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এবং চিৎকার করতে থাকে। একটু পরে রায়া টিকিটকে বলে, ওই দিন যে ঘৃণা আমার চোখে তুই দেখেছিলি সেটা তোর জন্য নয়, আমার নিজের ওপর নিজের। তখনই রায়া অ্যাডামের চিৎকার শুনতে পায়। মেলিসা পুলিশ নিয়ে এসে অ্যাডামকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। রায়া গিয়ে সেই পুলিশদের উপর অ্যাটাক করে এবং অনেক পুলিশকে শেষ করে দেয়। একসময় পুলিশ যখন রায়াকে ধরে ফেলে তখন টিকিট আসে এবং সে এবার পুলিশদের মারতে থাকে।
এবার বাবা ছেলে দুজন মিলে পুলিশের সাথে গোলাগুলি করতে থাকে। মেলিসা ছেলেকে নিয়ে চলে যাচ্ছিল, তখন রায়া এসে বাধা দেয় এবং মেলিসাকে সেখানে ফেলে অ্যাডামকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রায়ার অন্য লোকেরা জিং এর লোকের সাথে যুদ্ধ করছিল, কারণ জিং বিশ্বাস করে তার ছেলেকে রায়া খুন করেছে। এদিকে রায়া গাড়ি নিয়ে যেতে যেতে দেখে টিকেট একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। রায়া গাড়ি থেকে নেমে টিকেটের কাছে গেলে সে বলে, এখন আমার কি হবে, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। কিন্তু রায়া তাকে যেতে বারণ করে। কথা কাটাকাটি করতে করতে টিকেট রায়ার মাথায় গুলি করে দেয়। এদিকে অ্যাডাম গাড়ি থেকে নেমে বাবাকে ডেকে বলে, বাবা বাড়ি চলো। কিন্তু রায়া অদ্ভুতভাবে অ্যাডামের দিকে তাকিয়ে থাকে। সে নিজেই অ্যাডামের গলা চেপে ধরে। অ্যাডাম কাঁদতে থাকলে সে তাকে ছেড়ে দেয়। একটু পর তার মা এসে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এখানে এই সিনেমার সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। আসলে টিকিট বলতে দুনিয়াতে কেউই ছিল না। এতদিন যা যা টিকিট ঘটিয়েছে সব রায়া নিজেই করেছে। সে হ্যালুসিনেট করতো যে তার ছেলে টিকিট এসব করছে, কিন্তু প্রকৃতপক্ষে সব সে নিজেই করছিল। আসলে সেদিন যখন টিকিট গাড়ি ঘোড়া সহ সমুদ্রের ভেতরে পড়ে গিয়েছিল, সেদিন রায়া তাকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিল ঠিকই, কিন্তু সেদিন সে টিকিটকে বাঁচাতে পারেনি। সে সেই গাড়ির ভেতরেই মারা গিয়েছিল। আর রায়া হ্যালুসিনেট করা শুরু করে যে সে টিকিটকে বাঁচিয়ে ওপরে নিয়ে এসেছে, কিন্তু বাস্তবে সেদিন সেখানে রায়া একাই ছিল। এদিকে দেখা যায় রায়ার লোকজন জেংয়ের লোকের সাথে যুদ্ধ করতে করতে অনেকেই মারা যায়। শুধু বেঁচে ছিল কারমাটি। রায়া সেখানে আসে। একসময় জেংয়ের আরও অনেক লোক তার দিকে আসতে থাকলে কারমাডি তার শরীরে থাকা ককটেল ফুটিয়ে নিজেকে শেষ করে দেয়। রায়া সেই দৃশ্য দেখে পাগল প্রায় হয়ে যায়। আর জেংয়ের হাজার হাজার লোকদের সে একাই মারতে থাকে। জেং হেলিকপ্টার নিয়ে আরও অসংখ্য লোক নিয়ে আসে। রায়া তাদেরকেও একা হাতে মারতে থাকে। এক পর্যায়ে রকেট লঞ্চার গান দিয়ে রায়া সেই হেলিকপ্টারে শুট করে। এতে সেই হেলিকপ্টার ক্র্যাশ করে জেং মারা যায়। আর প্লেন বরফের পাহাড়ে পড়াতে চারদিক থেকে বরফের ঝড় আসতে থাকে। তখনই রায়া সামনে দেখে তার ছেলে ছোট্ট টিকেট তার কাছে দৌড়ে আসছে। কিন্তু আসলে সেই বরফের তুফান তার দিকে ধেয়ে আসছিল এবং সেই তুফানেই চাপা পড়ে যায় রায়া। এখন ভাই, রায়া সেখানে মারা গেল নাকি বেঁচে থাকলো সেটা এই সিনেমার পাগল রাইটারই জানে। যদি মাথায় পোকা কিলবিল করে তাহলে হয়তো টক্সিক 2 নিয়ে আসবে। সো অ্যাকচুয়ালি যেরকমটা আশা করেছিলাম সিনেমার কাহিনী হবে তেমনটা হয়নি। সিনেমা অনেকটা ফাস্ট ছিল। আপনারা মুভির প্রথমে দেখলে বুঝতে পারবেন না যে কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। যাকে আমি চেষ্টা করেছি যতটা সহজ করে বোঝানো যায়, তাই আমাদের এই কষ্ট তখনই সফল হবে যখন আপনারা আপনাদের মতামত জানাবেন। পার্সোনালি আমার কাছে মুভির কাহিনী ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না। গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। এক্সপ্লেনেশন কেমন হয়েছে বা এই মুভির কাহিনী খারাপ হোক সমস্যা নেই, এক্সপ্লেনেশন কেমন হয়েছে সেটা তো বলবেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।